জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের দায়িত্ব। 5 আগস্টের পর অর্জনকে তিনি জনগণের সম্মিলিত ত্যাগের ফসল বলে উল্লেখ করেছেন। তবে প্রশ্ন উঠেছে, 2 বছরে জুলাইয়ের আকাঙ্ক্ষা কতটা বাস্তবায়িত হয়েছে? এ নিয়েই আজকের সংবাদযোগ। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন অ্যাডভোকেট জাকির হোসেন, সহ আইন বিষয়ক সম্পাদক বিএনপি, এবং আছেন অ্যাডভোকেট হুমায়রা নূর, যুগ্ম সদস্য সচিব এনসিপি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের সংবাদযোগে। আজকের মূল একটি বিষয়ই হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থান এবং প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। তার আগে একটি বিষয় দুজনের কাছে আসলে আমার জানতে চাই, সেটি হচ্ছে এই যে জুলাই গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তি হলো। জুলাই গণ অভ্যুত্থানের দিনগুলির কথা স্মরণ করিয়ে দিয়ে একটু বলতে চাই যে সে সময় আমরা দেখেছি যে আন্দোলনের দিনগুলোতে কোনো নির্দিষ্ট দল ছিল না, সকল দল মিলেই কিন্তু আন্দোলন করেছে। সেখানে যেমন ছাত্র দল ছিল, সেখানে ছাত্র শিবির ছিল, সেখানে ছিল সাধারণ জনগণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এই যে 2 বছর পরে এসে দেখা গেছে যে ছাত্র দলের গণ অভ্যুত্থান আর ছাত্র শিবিরের গণ অভ্যুত্থান, এই যে গণ অভ্যুত্থান নিয়ে কৃতিত্ব নিয়ে একটি রাজনৈতিক প্রতিযোগিতা, এটি কেন? শুরুতেই জানতে চাইবো জাকির হোসেন আপনার কাছে। ধন্যবাদ আপনাকে। জুলাইয়ের গণ অভ্যুত্থানের শহীদ যারা হয়েছেন তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করে এবং যারা আহত অবস্থায় আছেন, চিকিৎসাধীন আছেন, সবাইকে তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বলতে চাই, আসলে এই ধরনের জুলাই গণ অভ্যুত্থান আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সঠিকই বলেছেন যে জুলাই গণ অভ্যুত্থানে কারো একক কোনো কৃতিত্ব এখানে নয়। এখানে বাংলাদেশের 18 কোটি মানুষ কম বেশি, এখানে শুধু ফ্যাসিস্টের যারা ভুক্তভোগী, যারা সেখান থেকে যারা আয় রোজগার করেছিল, ফ্যাসিস্ট হিসেবে যারা কাজ করছিল, কিছু ব্যক্তি ব্যতীত বাংলাদেশ 18 কোটি জনগণই এর সাথে জড়িত ছিল, এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে শহীদ হয়েছিল। এবং তারই প্রেক্ষাপটে আজকে যে প্রধানমন্ত্রী বলেছেন যারা শহীদ হয়েছেন তাদেরকে অবশ্যই তাদের মূল্যায়ন করতে হবে, এবং এই নিয়ে কাদা ছড়াছড়ি করার কোনো সুযোগ নেই, এখানে দ্বিধা বিভক্তির কোনো সুযোগ নেই। যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই স্বৈরাচার আবার মাথা চাড়া দিয়ে উঠবে, কারণ এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম যারা করেছিল, যারা আহত নিহত হয়েছে, সবার এখানে দাঁড়ানো উচিত, যারা এই একক কারো কৃতিত্ব এখানের মধ্যে নয়। এখানে যদি নাকি কেউ এরকম দ্বিধা বিভক্ত করতে চায়, ছাত্র দল হোক বা শিবির হোক, এই ধরনের কাম্য কেউই এটা কামনা করে না। এখানে মুষ্টিমেয় কোনো ব্যক্তি বা কোনো ধরনের কেউ যদি এখানে নিজ স্বার্থ সিদ্ধি করতে চায় সেটা ভিন্ন জিনিস, কিন্তু এখানে স্বার্থ সিদ্ধি করার কোনো সুযোগ নেই। এই জুলাই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ 17 বছরের যে জঞ্জাল ছিল, যে ফ্যাসিস্টের যে মানুষের লক্ষ লক্ষ মানুষকে বিভিন্নভাবে গুম খুন করা হয়েছিল, এই জুলাই যে অবস্থান তৈরি করেছিল, সেখানের মধ্যে ইউনাইটেড নেশনস জাতিসংঘ তার ফ্যাক্টস ফাইন্ডিং এ বলে দিয়েছিল যে 1400 বেশি লোককে এখানে খুন করা হয়েছিল, গুম করা হয়েছিল। এই বিষয়গুলিকে অতি দ্রুততার সহিত বিচার করে এবং এদের তৎক্ষণাৎভাবে শাস্তির আওতায় এনে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে কণ্ঠ আজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং যারা এই জুলাই যুদ্ধে আহত হয়েছেন, নিহত হয়েছেন, প্রতিটা পরিবারকে তাদের সুশৃঙ্খল করা, তাদের ভবিষ্যৎ, তাদের কিভাবে তাদেরকে মূল্যায়ন করতে হবে, প্রতিটা পদক্ষেপেই মাননীয় প্রধানমন্ত্রী তথা বিএনপি সরকার এটা নিচ্ছেন। এবং আমরা আশা করব এই ধরনের দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে একত্রিতভাবে ঐক্যবদ্ধভাবে জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজটাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজকে সরকার করছেন, এবং আমরা আশা করি দ্বিধা বিভেদ ভুলে সামনে। আপনি যেটা বলছিলেন যে আশা করছেন যে এই যে বিরোধ সেটি ভুলে সবাই এই গণ অভ্যুত্থানকে সকলের হিসেবেই নিবে, কিন্তু এই হুমায়রা নূর, আপনি কি মনে করেন এই যে সরকার প্রধান বললেন যে কৃতিত্ব সবার, এটা আপনারা বিশ্বাস করেন? ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক আজকে আমাদের যারা দেখছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। দেখেন, এই অভ্যুত্থানের পর থেকে আজ পর্যন্ত যখন যেখানে আমাদেরকে প্রশ্ন করেছেন, আমরা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবে গলা উঁচিয়ে বলেছি যে এই অভ্যুত্থান ছিল সর্বসাধারণের, সব মানুষের। এই অভ্যুত্থানে নেতৃত্ব হয়তো ছাত্র জনতারা দিয়েছিল, কিন্তু অভ্যুত্থানটা ঘটিয়েছে সাধারণ মানুষ। কোনো রাজনৈতিক ব্যানারে এই অভ্যুত্থান হয়নি। এই আপনার শোতেই অনেকবার বলেছি। আজকে আমার প্রধানমন্ত্রী যেই কথাটা বললেন যে জাতিকে বিভক্ত করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না, উনি হয়তো এই যে সামগ্রিকভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলো অভ্যুত্থানের ক্রেডিট নিয়ে যে ভাগাভাগির রাজনীতি করার চেষ্টা করছে, সেইটার কারণে যে পরাশক্তি, যে পতিত শক্তি,
দেশে আবার বিশৃঙ্খলা করার অপচেষ্টা করছে, সেটা উনি রিয়েলাইজ করতে পেরেই উনার নেতাকর্মীদেরকে এবং সমগ্র বাংলাদেশকে এই বার্তাটা উনি দিতে চেয়েছেন। এবং আমি মনে করি দল হিসাবে এনসিপি সবাইকে সবসময় একত্রিত করে, জুলাইয়ের সমস্ত শক্তিকে একত্রিত করে দেশটাকে পুনর্গঠনের চেষ্টা করেছিল, করছে, করবে। আমরা শুধুমাত্র একটি দল হিসেবে না, সব বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষ হিসেবে আমরা বাংলাদেশের মুক্তির পথে এগিয়ে যেতে চাই। জি, আমি জাকির হোসেন আপনার কাছে আবার একটু ফিরতে চাই। 2 বছর হয়ে গেল জুলাই গণহত্যার। এই যে বিচার প্রক্রিয়া এখনো পর্যন্ত যেভাবে এগুচ্ছে, আপনি কি সন্তোষজনক মনে করেন? এই বিষয়টা আসলে ধরেন আমাদের বিচার বিভাগের যে পজিশন চলছে এখন, বিএনপিতে মাত্র রাষ্ট্র ক্ষমতা বাংলাদেশের মানুষ যেভাবে উনাদেরকে আনছেন সেই হিসাবে ধরেন 4-5 মাস। তো আমি মনে করি বিচার বিভাগের যে অবস্থান, আমাদের সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনে 13 জন বিচারপতি বসতে পারেন, সেখানে বিচারপতি শর্টেজ আছে এবং এখানের মধ্যে বিচারটা আসলে দ্রুত করার সুযোগ এখানে আছে, যেহেতু এটা ক্লিয়ার বিষয়। ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস অফিস যেভাবে ফ্যাক্ট ফাইন্ডিং এ বলে দিয়েছে, পুরো জিনিসটাই কিন্তু ক্লিয়ার। কারা কিভাবে, এই যে ছাত্রলীগ, যুবলীগের এই যে তাদের নিষিদ্ধ ঘোষিত সংগঠন, তারা কিভাবে এই কাজগুলি করেছিল এবং তৎকালীন সময়ে পরিষ্কারভাবে তারা ক্লিয়ার করে দিয়েছিল। এবং সেই আলোকে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই বিচারগুলি তড়িৎ করা সম্ভব। এখানের মধ্যে নতুন ভাবে কিছু করার নতুন কিছু সৃষ্টি করার কিছু নাই, এবং যেহেতু একদম তরতাজা বিষয়গুলি এখানের মধ্যে পরিষ্কারভাবে জাতিসংঘ যেখানে পরিষ্কার করে দিয়েছিল, সেখানে বিচার ব্যবস্থা, যদিও আমাদের আইনে বলা আছে যে একজন নিরপরাধ যদি কোনোভাবেই, যদি 10 জন অপরাধী ছাড়া পেয়ে যেতে পারে, কিন্তু একজন নিরপরাধ যেন কোনোভাবেই যেন শাস্তির আওতায় না আসে, সেই ক্ষেত্র রেখেও আমি মনে করি যে যেহেতু এইটা একটা বাস্তব 18 কোটি মানুষের চোখের সামনে যে ধরনের ফ্যাসিস্ট যে হত্যা গুমগুলি করেছিল, যেভাবে শিশুদের হত্যা করা হয়েছিল, ইচ অ্যান্ড এভরি ডকুমেন্টস কিন্তু এখানে জাতিসংঘের মধ্য দিয়েই আমাদের দেশে এটা এখনো যদি স্টিল এটা আছে, সেহেতু আমি মনে করি বিচারক নিয়োগ দিয়ে অতি দ্রুততার সহিত বিচারক নিয়োগ দিয়ে বিচারগুলি করা সম্ভব বলে আমি মনে করি, এবং সেই সুযোগটা আছে। এবং আমার মনে হয় যে সরকার যদি 4 মাস 5 মাস চলছে, তারা সেভাবে পদক্ষেপ নিচ্ছে বলে আমি বিশ্বাস করি, এবং সেভাবেই কাজ চলছে। এবং বিচারের ফাংশনগুলি তো তার নিয়মতান্ত্রিক বিষয়, সাক্ষী যে আসার বিষয় আছে, এখানের মধ্যে কোর্টের বিষয় আছে। তো আমাদের যেহেতু জনবল সংকট আছে, সেহেতু বিচারক নিয়োগ করে আমার মনে হয় দ্রুততার সহিত কাজগুলি করা হবে বলে আমি বিশ্বাস করি। জি, বিচারের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী, এবং তাছাড়া এই যে জুলাই সনদের বাস্তবতাটা নিয়েও আপনার কাছে আমি জানতে চাই। হুমায়রা নূর। আচ্ছা, এখানে বিচার ব্যবস্থার যেই কথা জাকির ভাই বললেন, সেইখানে প্রথম এবং প্রধান ইম্পর্টেন্ট জিনিস উনি হয়তো বলেছেন যে বিচারক বা জনবল নিয়োগ করতে হবে, কিন্তু এটার সাথে উনি এই কথাটা উল্লেখ করলে আরো বেশি খুশি হতাম যদি উনি বলতেন যে বিচার ব্যবস্থার সংস্কারটা করতে হবে, যেটা আমরা এই সংস্কার আলাপের মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল, যে একটা স্বাধীন বিচার বিভাগ, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি যখন বিচার বিভাগে দলীয়করণ করবেন, দলীয় মতবাদের ভিত্তিতে আপনি নিয়োগ প্রদান করবেন, তখন কখনোই একটা বিচার প্রশ্নাতীত থাকবে না। আপনার প্রত্যেকটা বিচার অবশ্যই নির্দিষ্ট আইনি প্রক্রিয়া মেনেই বিচার সম্পন্ন করতে হবে। এই বিষয়ে আমাদের দুপক্ষের কোনো দ্বিমত নাই, কিন্তু এই যে বিচারিক কাঠামো, সেই কাঠামোটা আদতে পরিবর্তন যদি না হয়, স্ট্রাকচারাল চেঞ্জ না হওয়া পর্যন্ত এই যে দুর্নীতি, আমাদের বিচার বিভাগে কোনো বিচার প্রার্থী বিচার চাইতে গিয়ে নানান রকম জায়গায় টেবিলে যে হয়রানি হয়, একটা মামলা লিস্টে আনা থেকে শুরু করে অর্ডারের কপি পাওয়া পর্যন্ত যেই ধরনের অর্থলগ্নি করতে হয় একজন বিচার প্রার্থীর, সেই প্রথাগুলো বন্ধ করার জন্য অবশ্যই এই কাঠামোগত পরিবর্তন করতে হবে। তাছাড়া এই যে আপনি ফিরে দেখেন, আমরা যখন কথা বলি, আমরা কিন্তু শুধু বলি না যে এই জুলাই শহীদ এবং আহত পরিবারের জন্য আমরা বিচার চাই, আমরা বলি যে এই 17 বছরে যারা গুম হয়েছে, নির্যাতিত হয়েছে, যারা নানানভাবে অত্যাচার নিপীড়নের শিকার হয়েছে, শাপলা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, প্রত্যেকটা অপরাধে বিচার কিন্তু আমরা চাই। সুতরাং বিচার শুধু আমরা নতুন রাজনীতি করতে এসেছি বা অভ্যুত্থানে আমাদের সাথে যারা আমাদের কথায় সাড়া দিয়ে তারা রাস্তায় নেমেছে তাদের জন্য বিচার চাই না। আমরা যেহেতু সবার জন্য বিচার চাই, সেই জন্য বিচারিক ব্যবস্থাটা সবার জন্যই আগে ঠিক করতে হবে। আপনি কাঠামোতে যদি ক্যান্সারের ভাইরাস রেখে দেন, সেই কাঠামোতে, ওই ভঙ্গুর কাঠামোতে আপনি বিচার করলে সেই বিচার
অবশ্যই প্রশ্নাতীত থেকেই যাবে। এবং একই সাথে জাকির ভাই যে কথাটা বললেন যে জনবল বৃদ্ধি করা এবং নিরপেক্ষ জনবল তৈরি করা, সেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং জি। তদন্ত কার্যক্রমে যে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করে তাদেরও সক্ষমতা বৃদ্ধির প্রয়োজন, সেই আইন শৃঙ্খলা বাহিনীরও সংস্কার প্রয়োজন। আইন শৃঙ্খলা বাহিনী বলেন আর বিচার ব্যবস্থা বলেন, সবাই যেন জনগণের পারপাস সার্ভ করে। আইন শৃঙ্খলা বাহিনী যেন জনবান্ধব হয়, তারা যেন দলীয়করণের কারণে সরকারের পারপাস সার্ভ করার জন্য জি, তারা যেন কাজ না আমি করে। এই কথা ধরে একটু জাকির হোসেন আপনার কাছে যেতে চাই যে বিচার প্রক্রিয়ার কথা তো আপনি বলেন, পাশাপাশি এই যে জুলাইয়ের এই গণ অভ্যুত্থানে যে শহীদ ও আহত পরিবারেরও তো কিছু প্রত্যাশা রয়েছে। তাছাড়া এই গণ অভ্যুত্থানের পরে কিন্তু বা গণ অভ্যুত্থানের মাধ্যমে কিন্তু 17 বছর পর বিএনপি আবারও ক্ষমতার, তো এই যে ক্ষমতার মসনদে বিএনপি এলো এবং এই জুলাই ও আহত পরিবারের প্রত্যাশা পূরণে আসলে আপনাদের দলের ভূমিকা কি থাকবে? আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলে দিয়েছেন, জুলাই যারা আহত নিহত হয়েছেন প্রতিটি পরিবার প্রতিটি ব্যক্তির বিষয়ে তিনি তদারকি করছেন এবং তিনি বিষয়গুলি খোঁজ খবর নিচ্ছেন। মাত্র 5 মাস চলছে এবং আপা যে কথাটা বলছেন 37 লক্ষ মামলা পেন্ডিং, 17 বছরের যে জঞ্জালের কথা বলেছেন সেই জঞ্জাল কিন্তু 17 মাসেই 5 মাসে সেটা শেষ করা সম্ভব নয়। আজকে এই সরকার যখন ক্ষমতায় আসলো, বাংলাদেশের মানুষ ব্যান্ডেড দিয়ে ক্ষমতা আসার পরে এখনো কোনো ধরনের নিয়োগ এখানে হয়নি এবং কোনো ধরনের দলীয় কোনো অবস্থায় আপনি দেখবেন যে অ্যাডহক কমিটি হয়েছে, সেখানে সব দল মিলে কিন্তু অ্যাডহক কমিটি করেছে, কিন্তু অর্থাৎ দলীয়করণের কোনো সুযোগ বিএনপি চিন্তাধারার মধ্যে আমি মনে করি কাজ করে না। এবং যেহেতু আজকে যারা শহীদ হয়েছেন, বিভিন্নভাবে আহত নিহত হয়েছেন, তাদের বিচারের কার্যক্রম যেমনি ভাবে দ্রুততার সহিত নিয়মতান্ত্রিক ভাবে করা হচ্ছে, ঠিক তেমনি ভাবে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিটি পরিবার, তাদের প্রতিটি আহত যারা হয়েছেন চিকিৎসা সেবা থেকে শুরু করে যাবতীয় বিষয় পুরো বিএনপি তথা প্রধানমন্ত্রী নিজে ওয়াকিবহাল আছেন এবং এই বিষয়গুলি নিয়ে সম্পূর্ণভাবে পুরো পরিবার কাজ করে যাচ্ছেন। আমি মনে করি যে অবশ্যই জুলাই যোদ্ধাদের যে তাদের যে অবস্থান, তাদের বিচারের যে বিষয়, এই বিষয়গুলি সরকার অবশ্যই দেখবেন এবং সামনে নতুন বিচারক নিয়োগ করে অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি যেহেতু শর্টেজ আছে, সেখানের মধ্যে মামলার কার্যক্রম দ্রুত করার জন্য কিন্তু আমাদের লোকবল, অর্থনৈতিক সংকট সবকিছু মিলিয়ে আমরা আসলে আমাদের দেশের যে প্রেক্ষাপট 17 বছর যাবৎ চলছে, 54 বছরের যে ইতিহাস, সেখান থেকে আমাদের বর্তমান ইতিহাস চেঞ্জ করে আমরা নতুন উদ্যমে প্রধানমন্ত্রীর যে তার যে দিক নির্দেশনা আছে সেইভাবেই বিএনপি দেশের মানুষের 18 কোটি মানুষের একটি পরিবার হিসাবে কাজ করবে এবং সেইভাবে সামনের দিনগুলিতে কাজ করে বলে আমি বিশ্বাস করি। ডক্টর হুমায়ুনুর, আপনারা বিভিন্ন বিষয়ে যে বিএনপি ক্ষমতা গঠনের পর থেকে আপনারা বিভিন্ন বিষয়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন বিষয়ে আপনারা অসন্তোষ জানিয়েছেন, কিন্তু আমার একটি প্রশ্ন হচ্ছে যে এই যে জুলাইয়ের চেতনা বাস্তবায়নে বিরোধী দল হিসেবে আপনাদের ভূমিকা আসলে কতটুকু? আপনারা কি আপনাদের ভূমিকা নিয়ে সন্তুষ্ট কিনা? আচ্ছা, আমাদের যতটুকু সক্ষমতা ছিল আমরা সবটুকু সক্ষমতা নিয়ে কাজ করতে পারিনি, কারণ আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারিনি। আজকে প্রধানমন্ত্রীর বক্তব্য, উনি যেই দায়িত্ব নিয়ে কথা বলেছেন এবং জুলাই শহীদ এবং আহতদের মূল্যায়ন করার দায়িত্ব যে সরকারের, এই কথাটাও কিন্তু ওনারা বলেছেন। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীকেও ধন্যবাদ জানাই, উনি কিন্তু বলেছে যে দিল্লিতে দাফন হওয়া দল বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচার প্রক্রিয়া শুরু হবে। উনাদের কথায় আমরা আশ্বাস পাই, যেমন ঐক্যমত্য কমিশনের সবাই বিভিন্ন সংস্কারের বিষয়ে একমত হয়েছিল, কিন্তু নির্বাচনের পরে সেই প্রতিজ্ঞাগুলো তারা এই যে গণভোটের যে রায়, সেই রায়ের বাস্তবায়নের জায়গায় তারা পিছিয়ে পড়ছে। সুতরাং দল হিসেবে আমরা আমাদের কার্যক্রম সুষ্ঠুভাবে পালন করছি, যথেষ্ট চেষ্টা করছি। এই জুলাইতেও আমরা আমাদের জুলাই কর্মসূচি দিয়েছি, আমরা মানুষকে সম্পৃক্ত করে আমাদের রাজনীতি করছি। কিন্তু দুঃখ হচ্ছে, এই যে ধরেন আমি আপনাকে ছোট করে উদাহরণ দিয়ে বলি, সরকার দলীয় যারা আছেন, যারা ক্ষমতাসীন, তাদের যে টেন্ডেন্সি সেটা হচ্ছে তারা ক্ষমতাকে আগের সরকারের মতনই ডিল করছে। তারা মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেইটা করার দিকে প্রথমে নজর দেওয়া উচিত ছিল। যেই গণভোটের রায় সংস্কারের প্রশ্নে তাদের আগে পদক্ষেপ নেওয়া উচিত ছিল। বিচার বিভাগীয় যেই সচিবালয়, সেই সচিবালয়ে করার ব্যাপারে তাদের নজর দেওয়া উচিত ছিল। জাকির ভাই তো সরকার দল করেন, এই জন্য উনি বারবার নিয়োগের কথাটা বলছেন, কারণ উনি জানেন যে সরকার দলে থাকলে নিয়োগের ব্যাপারটা নিজেদের ফেভারে যায়। এই জায়গাটাতেই আমাদের সমস্যা। জাকির হোসেন, এই হুমায়ুনের কোনো এই একবারে কোনো মন্তব্য করতে চান কিনা? নিয়োগে কোনো সমস্যা লাভ হবে না। বিষয়টা হলো এখানে সরকারি দল আর বিরোধী দল বিষয় না, বিষয়টা হলো বিএনপি ইলেকশন তাদের নির্বাচনের আগেই বলেছে যে আমরা বাংলাদেশের ক্ষমতা চাই না, আমরা বাংলাদেশের
সেবক হতে চাই, জনগণের সেবক জি হতে জি চাই। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জাকির হোসেন এবং অ্যাডভোকেট হুমায়ুন, আপনাদের দুজনকেই অনেক ধন্যবাদ সংবাদ সংযোগে সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিস্তারিত নিয়ে। ৭১-এর সাথেই থাকুন।